সকলকে হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিটের পক্ষে শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছি এবং এই জন্য আমরা নানা ধরনের অ্যাক্টিভিটিস করি, কোথাও ওয়ার্কশপ পরিচালনা করি, কখনো লাইভ করি। আর ঠিক এই ধারাবাহিকতায় আজকে আমরা একটি দারুণ ইন্টারেস্টিং একটা রেয়ার একটা কেস এবং একটা ডিসঅর্ডার নিয়ে কথা বলবো এবং এটি নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করবেন শ্রদ্ধেয় ডক্টর SM নওশের স্যার। স্যার, ওয়েলকাম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি। সো ডক্টর, আপনি জানেন কোটার্ড সিনড্রোম বা চলন্ত লাশ সিনড্রোম, কখনো কখনো এটাকে আমরা যারা মেন্টাল হেলথ প্র্যাকটিশনার কখনো কখনো কোটার্ড ডিলিউশন বলেও চিনি। তাহলে এটাকে একটু বুঝিয়ে বলবেন যে এইটা কি, আসলে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে এইটা কি। জি, ধন্যবাদ আমাকে আজকে একটা অত্যন্ত রেয়ার একটা ডিজিজ নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। এটা আসলে এতটা রেয়ার যে সারা বিশ্বে এখন পর্যন্ত মনে হয় একটু আগে সাইমন সাহেব বলছিলেন যে 200টা কেস নাকি ডিটেক্টেড হয়েছে। তো এটা আসলে মানে প্রথম যিনি এটা সর্বপ্রথম খেয়াল করেন সেটার নাম হচ্ছে ফরাসি একজন মনোবিজ্ঞানী ছিলেন। ওনার নাম হচ্ছে জুলস কটার্ড। ওনার নামে এটার নাম দেওয়া হয়েছে এবং এটাকে আরেকটা নামও বলা হয় যে লিভিং কর্পস সিনড্রোম। অর্থাৎ এই রোগে যিনি আক্রান্ত হন তিনি আসলে নিজেকে একজন চলন্ত লাশ মনে করেন। অর্থাৎ তিনি মনে করেন যে তিনি জীবিত নেই, তিনি একটি মৃতদেহ এবং তিনি তার কোনো খাওয়া দাওয়া কোনো করা লাগবে না, তিনি তার কোনো কাপড় চাপড় পাল্টানো লাগবে না, তিনি গোসল করেন না, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকেন। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে নিজেকে মনে করেন যে মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। যিনি চিন্তা করতে থাকেন যে আমি তো একটা লাশ, লাশের তো কোনো কিছু প্রয়োজন নাই। সেভাবে নিজেকে চিন্তা করতে থাকেন এবং দেখা যায় যে তার মানে ওই তার নিজের জীবন ধারাটাও সেভাবেই উনি পরিচালনা করেন। এবং এই সমস্ত রোগীরা আসলে শেষ পর্যন্ত মারা যায় সিভিয়ার ম্যাল নিউট্রিশনের কারণে। কারণ তারা দেখা যায় দিনের পর দিন তারা না খেয়ে থাকছে। না খেয়ে থাকার কারণে তাদের বডিতে যে মাইক্রোনিউট্রিয়েন্টস ও ম্যাক্রোনিউট্রিয়েন্টস এগুলো ঘাটতি দেখা দেয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং শেষ পর্যন্ত তারা এভাবে মারা যায়। ধন্যবাদ। ওকে, সো থ্যাংক ইউ দারুণ ইনসাইটফুল ডিসকাশনের জন্য। ডক্টর, আরেকটু এক্সপ্লেন করবেন যে এটা আসলে কিভাবে হয়? হ্যাঁ, ধন্যবাদ। এটা আপনি খুব চমৎকার একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। এটা আসলে কারণ যদি মানে আমরা ভাগ করতে যাই, এটা দুই ধরনের কারণে হয়। এটা হচ্ছে মানসিক বৈকল্য আর একটা হচ্ছে স্নায়বিক বৈকল্য। এই দুটা কারণে হতে পারে। মানসিক বৈকল্যের মধ্যে ধরেন সিভিয়ার ডিপ্রেশন বা সিজোফ্রেনিয়া, এটা যদি তার দীর্ঘদিন যদি তার ভিতরে থাকে সেটার থেকে হতে পারে। আর স্নায়বিক বৈকল্যটা সেটা হয় যেটা নার্ভের সাথে সম্পর্কিত, সেটা হতে পারে তার স্ট্রোকের কারণে হতে পারে, তার অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, মাথায় আঘাতের কারণে হতে পারে। এটা হতে পারে। এবং মাথায় আঘাতের কারণে বা স্ট্রোকের কারণে যেটা হয় আসলে সেটা হচ্ছে ব্রেইনের মধ্যে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে ফিজিফ্রন্ট জাইরাস আর একটা হচ্ছে আপনার অ্যামিগডালা, যেটা নাকি মানুষকে চিনতে সহযোগিতা করে। এবং এই জায়গাটার মধ্যে তাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে প্রিফ্রন্টাল কর্টেক্স ব্রেনে যেটা মানুষকে যেটাকে মানে আবেগীয় যে ইয়েগুলো থাকে মানে যে সেটা ডিসকানেক্ট করে ফেলে এবং দেখা যায় সে নিজেকে চিনতে পারে না। আয়নায় দ্বারা করালে সে নিজেকেও চিনতে পারে না, এরকম একটা অবস্থা হয়ে যায় এবং সে নিজেকে মনে করতে থাকে যে আমি একটা লাশ। এবং তার প্রিফ্রন্টাল কর্টেক্স তখন নিজেকে সেটা বিলিভ করতে থাকে যে সে একটা লাশ, এরকম। একদম ডক্টর, আমি জাস্ট আপনার সাথে আরেকটু কয়েকটা ইনফরমেশন অ্যাড করি। দারুণ, মানে আমার কাছে, আমি যখন এগুলো পড়েছি আমার কাছে দারুণ ইন্টারেস্টিং মনে হয়েছে যে 12টা কেস, 2017 সালের একটা রিভিউর কথা বলছি, 12টা কেস আইডেন্টিফাই করা হয়েছে এবং এই 12টার মধ্যে 8জন বিশ্বাস করেন কি যে ওনারা মৃত এবং 3জন মনে করেন যে ডক্টররা এই ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে ওনাদেরকে মেরে ফেলেছেন এবং 4জন কি করেছেন যে ওনারা মানে
মরে যাবার বা মৃত হবার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে রয়েছেন। তাহলে এইটার যে ওনারা কজগুলো যখন আইডেন্টিফাই করেছেন, প্রথমে দেখেছেন যে অ্যাংজাইটি থাকে, আপনি যেমনটা বলছিলেন, যে একটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণ আর একটা হচ্ছে নিউরোলজিক্যাল কারণ। জি, সো সাইকোলজিক্যাল কারণগুলোর মধ্যে ওনারা কি বলছেন যে হচ্ছে অ্যাংজাইটি থাকে, সিভিয়ার অ্যাংজাইটি, এরপরে ডিপ্রেশন এবং কিছুটা সিজোফ্রেনিয়া। গবেষণা বলছে যে 2021 সালের একটা রিসার্চ আছে যে যারা সিজোফ্রেনিয়া রোগী তাদের মধ্যে 1% হচ্ছে কটার্ড যে সিনড্রোম সেটা ডেভেলপ করতে পারে, কিন্তু কটার্ড সিনড্রোম যারা আছে ওনাদের যে সিজোফ্রেনিয়া থাকবেই এমনটা না। ফলে এটা একটা দারুণ আমার কাছে মনে হয়েছে যে ইনফরমেশন। এবং আপনি যেমন করে বলছিলেন যে কিছু জায়গায় ব্রেইন ইনজুরি, তারপরে এবং আরো কিছু আরো কজ যেগুলো আছে, ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ, তারপরে অ্যালজাইমার্স, তারপরে হচ্ছে আমাদের খুবই প্রচলিত মাইগ্রেন, কিংবা কোনো কারণে যদি আমরা ব্রেনে ব্যথা পাই। বিশেষত কিছু গবেষণা আছে, আমি জাস্ট দুই একটা উদাহরণ দিতে চাই। সো আমি দেখেছি যে কিছু গবেষণা বলে এরকম, প্রতি 12টা কেসের মধ্যে, আইডেন্টিফাইড 12টা কেসের মধ্যে 60টার কোনো না কোনো ভাবে ব্রেনে আঘাত পেয়েছেন এবং যার ফলে এটা হয়েছে। এবং এই 12টার মধ্যে আবার 5টা কেস কি হয় যে ওনাদের ব্লাড ফ্লো যেটা ব্রেনে এটা কমে যায়। 4 জনের হচ্ছে এরকম যে ফ্রন্টাল লোব যেটা আছে আপনি যেটা বলছিলেন ওইটার হচ্ছে আকার কোনো না কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বা কোনোভাবে এটা কমে আসে, যার দরুন কিন্তু এই কটার ডিজিজটা হচ্ছে। এবং আরেকটা যেটা যেটা খুবই সিভিয়ার একটা কজেস এর মধ্যে একটা কি, যেটা হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউস বা মাদকাসক্তি। সো এইগুলোর কারণে কিন্তু হচ্ছে। আমি জাস্ট আপনার সাথে একটু অ্যাড করলাম। সো ডক্টর, আমার একটু নেক্সট প্রশ্ন হচ্ছে যে এই যে রেয়ার একটা ডিজিজ, এই রেয়ার ডিজিজে যখন কেউ একজন ভোগেন তখন ওনাদের মানসিক অবস্থা কেমন থাকে? ধন্যবাদ আপনাকে। আগে একবার স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি যে আমার বক্তব্যের সাথে আপনি আরো কিছু জিনিস অ্যাড করেছেন যেগুলো আমি স্কেপ করে গেছিলাম, খুব চমৎকার হয়েছে। আর এটা আসলে যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ, এই রোগে যারা আক্রান্ত হয় বা এই কটার সিনড্রোমে যারা আক্রান্ত হয় এদের আসলে মানসিক অবস্থাটা অনেকটা থাকে, মানে এরা চরম ভাবে নিজের প্রতি তারা আনজাস্টিস করে এবং নিজের তাদের কোনো খেয়াল থাকে না। তাদের দেখা যায় যে নিজেকে তারা একটা লাশ বা ডেড বডি মনে করে যে তারা সবকিছু উদ্দেশ্য চলে গেছে, তাদের কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু লাগবে না, তাদের যে কোনো মানে শরীরের মধ্যে শরীরে ময়লা জমে থাকলেও তারা সেটা নিয়ে কোনো কেয়ার করে না, মানে নিজের প্রতি চরম অবহেলা তারা দেখাতে থাকে। এবং তাদের প্রতি দেখা যায় যে আসলে মানে জীবনের প্রতি তাদের এক ধরনের বীতশ্রদ্ধতা চলে আসে। তারা মনে করতে থাকে আমরা তো লাশ, আমরা তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, এরকম তাদের মধ্যে একটা মানে ডিলিউশন বা তাদের মধ্যে তৈরি হয়, মানে বিভ্রমটির মধ্যে তারা থাকে যে তারা নিজেরা একটা লাশ এবং তাদের কোনো কিছুই মানে জাগতিক যে প্রয়োজন সেই প্রয়োজন গুলো তারা অনুভব করে, এমনকি বেসিক যে প্রয়োজন যেগুলো বেসিক ইনস্টিং যেগুলো যেটাকে বলা হয় সেটারও কোনো কিছু তাদের মধ্যে থাকে না। একদম রাইট। আপনি একদম প্রথমে যখন বলছিলেন, যখন কটার্ড 1880 সালের দিকে যখন উনি প্রথম এই শব্দগুলো ডেলিয়ার হাইপোকন্ড্রিয়াক নামে যখন এটা শুরু করলেন লিটারেচার লেখা বা গবেষণা লেখা, তখন উনি যে মহিলাকে দিয়ে এটা শুরু করেছিলেন, ওই মহিলা মিডল এজেস একজন মহিলা ছিলেন এবং উনি মধ্যবয়স্ক একজন মহিলা। এবং উনি ভাবতেন কি যে আমার শুধুমাত্র হাড় আর মাংস আছে, ভিতরে রক্ত নাই, মাংস নাই। সো আমার আর কোনো কিছু নাই, আমার কোনো লেমস নাই, কোনো অর্গান কিচ্ছু নাই। আমি জাস্ট হচ্ছে আমার একটা বাইরের একটা স্কিন আছে এবং আমার কিছু মাংস আছে, এটা দিয়েই আমি তৈরি। এবং এটা হচ্ছে, এবং পরে আমরা যেটা সাইকোলজিস্টরা যেভাবে দেখি, যে আপনি আপনার কথা থেকে আমরা যদি কয়েন করি, প্রথমত উনি একটা মিসকনসেপশন বা একটা মিসবিলিভ ওনার নিজের সম্বন্ধে জি জি একটা হচ্ছে ওনার সম্বন্ধে একটা ধারণা পোষণ করে যে আমার এক্সিস্টেন্স নাই, আমি মৃত। এবং এটাকে উনি ডে টু ডে লাইফে মনে প্রাণে বিশ্বাস করেন, এবং যার দরুন ওই কাজগুলো যে মৃত ব্যক্তি তো বাকি যেসব কথা বললেন আপনি, ওগুলো তো করার দরকার নাই। ফলে এটা দিয়ে ওনারা চরম মানবেতর জীবনযাপন করে আমাদের মতে। সো আমি একটু বলতে চাই যে এটার প্রাদুর্ভাব কেমন বিশ্বে, কেমন বা আমাদের বাংলাদেশে এরকম কোনো কেস পান কিনা বা কোনো হিস্ট্রি রিলেটেড আছে কিনা আপনার সাথে রিলেভেন্ট?
ধন্যবাদ। আসলে আমি ব্যক্তিগতভাবে এই কেস আমি পাই নাই। হ্যাঁ, এটা হুম হুম শুধুমাত্র আমার যে নলেজ, এটা আসলে মানে পেশেন্ট ওরিয়েন্টেড না, সম্পূর্ণটাই হচ্ছে আপনার বুক ওরিয়েন্টেড। হুম আর এটা বাংলাদেশ মানসিক স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট সম্ভবত ওনারা হয়তো 2-4টা কেস পেয়ে থাকতে পারেন। সেটা হুম আমার সঠিক জানা নেই যে বাংলাদেশে এটার উপর কোনো স্টাডি হয়েছে কিনা এক্সাক্ট মানে এই রোগটা নিয়ে, এটা আমার জানা নাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো পেশেন্ট ডিল করি না, অনেস্টলি স্পিকিং। হুম হুম হুম। ওকে। সো এটাও সো আমিও দেখেছি যে বাংলাদেশে তেমন কোনো আসলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যে ওয়েবসাইট আছে, আরো যেটা তাদের জার্নাল পেপার গুলো রয়েছে, বাংলাদেশে আরো প্রচলিত যে রিসার্চ পেপার গুলো আছে, আমিও পাইনি কোনোটা। এবং এটা দেখা যাচ্ছে কি, এবং আরেকটা ইনফরমেশন আমি জাস্ট অ্যাড করি, যে এটা কিন্তু যে কোনো সময় হতে পারে। এটা একটা একটা ইনফরমেশন। সেকেন্ড একটা ইনফরমেশন হচ্ছে কি, এটা যখন আর্লি 50s এর দিকে যায় তখন বেশি অনসেট হয়, তখন শুরু হয়, এবং পুরুষের তুলনায় নারীদের মধ্যে আবার বেশি দেখা যায়। এবং যে সমস্ত শিশু কিশোর টিনেজাররা বায়োপোলার ডিসঅর্ডারে ভুগেন, উনাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর বা ওই যে 50s এর দিকে গেলে হওয়ার একটা চান্সেস বা প্রবাবিলিটি একটা হাই থাকে। এটা জাস্ট আমার কাছে ইনফরমেশন আছে। সো ডক্টর, আমি জাস্ট একটু জানতে চাই তাহলে, এই যে ব্যক্তি, এটা একটা খুবই রেয়ার একটা কেস, তাহলে এদের ট্রিটমেন্টটা কিভাবে হয়? ট্রিটমেন্টের জন্য কি করেন আপনারা, বা কি ধরনের নলেজ আপনার কাছে আছে? ধন্যবাদ। আসলে এটার ট্রিটমেন্টটা কিন্তু আসলে মানে সবার আগে যেটা যারা রোল প্লে করবে সেটা হচ্ছে সাইকিয়াট্রিস্ট। এটা আসলে হুম সাইকোলজিস্টের রোলটা একটু পরে আসবে, হুম সাইকিয়াট্রিস্টের হুম রোলটা সব আগে আসবে। কারণ তাদের ভিতরে যে ওই অবস্থাটা, সেটাকে কারেকশন করার, ব্রেনের যে অবস্থা সেটা কারেকশন করার জন্য তাদেরকে অ্যান্টি সাইকোটিক ড্রাগ দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস দিতে হয়, এবং হুম কোনো কোনো ক্ষেত্রে মুড স্টেবিলাইজার ড্রাগস দিতে হয়। এবং এটার হুম পাশাপাশি এগুলো যদি কাজ না করে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু ইলেকট্রোকনভালসিভ থেরাপি যেটা, সেটাও তাদের উপর অ্যাপ্লাই করতে হয়। এগুলো হুম করে তাদেরকে মানে তার ব্রেনের উপরে তাদের এটা ইয়ে করা হয় যাতে তাদের ব্রেনের যে স্ট্রাকচার, এটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেত, ব্রেনের হুম হুম স্ট্রাকচারটা যেন মানে কিছুটা হলেও যেন রিগেইন করে বা রিকভার করে। সেটা হুম করার হুম পরে যখন সে স্টেবল অবস্থায় আসে, তখন তাকে তার এই যে যে ভুল যে বিশ্বাসগুলা, সেগুলা ভাঙার জন্য তখন ওই যে সাইকোলজিস্টরা রোল প্লে করে। কিন্তু এখানে প্রধান রোলটা হচ্ছে সাইকিয়াট্রিস্টের, এই 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 সমস্যা যাদের থাকে। হুম হুম। একদম রাইট, যে আপনি যেমন করে বলছেন যে হচ্ছে আপনারা প্রথমে ওই আমরা যে কজটা, নিউরোলজিক্যাল যে কজগুলো, ওইটা সমাধান করার জন্য ইসিটি বলি আমরা, ওইটার একটা ট্রিটমেন্ট চলে, এবং হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট কিংবা অ্যান্টি অ্যাংজাইটি যে বা মুড স্টেবিলাইজারের যে মেডিসিনের সাথে সাথে আমরা সাইকোলজিস্টের গবেষণা বলছে গবেষণা বলছে ওই ক্ষেত্রে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আপনাদের মেডিসিনের সাথে সাথে এটা আরো বেশি, এই যে হিলিং প্রসেসটা, এটাকে আরো বেশি ইফেক্টিভ করে তোলে এবং আরো দ্রুত পরে করে তোলে। জি জি মানে জি এটা হবে পরে, হ্যাঁ, এটা আগে জি না। জি মানে আগে তারা ওই যে ওষুধগুলো দিয়ে ওষুধগুলো কিন্তু মানে খুব দ্রুত কাজ করে না। এটা দেখা হুম যায় যে হুম কয়েক মাস থেকে এমনকি বছর লেগে যেতে পারে এটা কাজ করতে করতে। কাজ করার হুম পরে হুম যখন তার এই একটা সাবসাইড হবে, তার যে সিমটম গুলা, তখন যখন এর উপরে এই যে সাইকোলজিক্যাল যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সিবিটি বা ডিবিটি বা এই ধরনের যে অ্যাপ্লিকেশন, তখন এটা আস্তে আস্তে এটা কাজ করবে। তো এটা হুম হুম কম্বিনেশনও না, এর আগে তাকে ওই ওষুধ দিয়ে তাকে এটাকে তারা এই সিমটম গুলোকে আগে সাবসাইড করতে হবে, করার পরে তারপরে এই এগুলা থেরাপি গুলা মানে ফ্রুটফুল হবে আর কি তার খেলা। ওকে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি। ওকে, সো আমার লাস্ট প্রশ্ন, আমরা যেটা দেখছি যে কেসটা রেয়ার, এবং রেয়ার হওয়ার দরুন এবং আমাদের বাংলাদেশে প্রচলিত যে হচ্ছে কুসংস্কার, তারপরে ভূত প্রেতে বিশ্বাস করা, আরো নানা ধরনের যে সামাজিক কুপ্রথা বা কুসংস্কার গুলো আছে, যার দরুন আমরা যে কি করে ফেলতে পারি, এটাকে একটু ইন্টারচেঞ্জ করে ব্যবহার করতে পারি, যে এটা ভূতে ধরেছে। যে সিমটম গুলো বলছেন, যে কেউ খাচ্ছে না, ভাবছে যে আমি মৃত, তাহলে এরকম করে চিন্তা করতে পারে। সো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা খুব চমৎকার একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে আমরা তো দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে কিন্তু এরকম মানে পাওয়া যায় এরকম কিছু কিছু মানুষ, যে পাগল, যাদেরকে পাগল বলে, বা কেউ বলে যে এরা খুব মানে আধ্যাত্মিক, বা এরকম বলে যে অমুক বাবা তমুক বাবা, সে মানে কোনো কিছু খায় না, হ্যাঁ, এরকম মাটি মেখে বসে থাকে বা ময়লা মেখে বসে থাকে সে। এখন আমরা তো এগুলো ডায়াগনোসিস পাই না যে এটা আসলে কটার সিনড্রোম কিনা আর কি।
বা ওই যে হুম, এরকম দেখা যায় যে ওই যে কি বলে ওই যে হিন্দুদের যে আপনার ওই যে শ্মশান ঘাট যেটা, সেখানেও দেখা যায় যে কিছু কিছু এরকম সাধু বসে থাকে, যারা ওই যে ছাইটাই দেখে বসে থাকে, তারা বলে যে আমাদের কোনো অস্তিত্ব নাই বা এরকম কিছু। এখন এই লোকগুলা আসলে মানে এরা কি পটার সিনড্রোমে আক্রান্ত হয়েছে, সেটা তো আসলে ওইভাবে তাদেরকে নিয়ে স্টাডিও করা হয় নাই বা ওরকম ডায়াগনোসিসও করা হয় নাই এগুলা। তবে হ্যাঁ, এরকম সিমটম যদি কারোর মধ্যে পান, আজকে তো যারা আপনারা এই অনুষ্ঠানটা যারা শুনছেন বা ভবিষ্যতে যারা শুনবেন, তারা কিন্তু এই জিনিসটা একটু চিন্তা করবে যে ভদ্রলোকের কি কটার সিমটম হয়েছে কিনা। তাকে একটু আপনারা কষ্ট করে জাতীয় মানসিক ইনস্টিটিউট হসপিটাল হোক বা আপনার যে কোনো হাসপাতাল সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট হোক বা কোনো সাইকিয়াট্রিস্টের চেম্বারে হোক, তাকে আপনারা একটু দেখাতে নিয়ে যাবেন এবং তার অধীনে নিবিড় পরিচর্যা ভাবে চিকিৎসা করা দরকার, এটা আমি মনে করি। ধন্যবাদ। হুম। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমি আমার সেকেন্ড প্রশ্ন যেটা ছিল যে এই ট্রিটমেন্ট যখন হয় তখন পরিবারের ভূমিকা কেমন হবে এই কটার্ড সিনড্রোমের ক্ষেত্রে? হ্যাঁ, এটা খুব চমৎকার একটা প্রশ্ন আপনি করেছেন। হ্যাঁ, অবশ্যই পরিবারের ভূমিকা তো এখানে অবশ্যই খুব ভাইটাল একটা রোল। হ্যাঁ, সবার আগে তাদের এটা মানে এটাকে তাদেরকে ভ্যালিডেট করতে হবে যে এটা একটা অসুখ। হ্যাঁ, এটাকে তাদেরকে হুম, মানে ভ্যালিডেট করতে হবে এবং তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এটার চিকিৎসা আছে। এটা কিন্তু এমন ডিজিজ না যে এটা কোনো চিকিৎসা নাই, সেরকম না কিন্তু এটা কিন্তু হুম, চিকিৎসা আছে, এটাও কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে। এবং পরিবারের সবারকে আসলে যিনি এই রোগে আক্রান্ত তার প্রতি কোন রকম বিরূপ মনোভাব না দেখিয়ে তার প্রতি একটা সমমর্মিতা দেখাতে হবে এবং তার হুম, ওষুধ খাওয়া, তার যত্ন নেওয়া বা এই যে অন্যান্য যে আনুষঙ্গিক যে এগুলো খুব নিবিড় ভাবে তাদেরকে করতে হবে। সেটা যদি তারা বাসায় রেখে করতে পারে করবে, অথবা যদি তারা মনে করে যেমন হাসপাতালে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে রেখে তারা করতে চান, সেটাও তারা করবে, কিন্তু অবশ্যই তাদেরকে সাপোর্টিভ হতে হবে এবং এই হুম, রুগীকে ফিল করাতে হবে যে তারা তার আপনজন, তারা কেউ হুম, দূরের মানুষ। রুগী যখন নিজে বুঝতে পারবে যে এই মানুষগুলো আমার আপন, সে তো আসলে মূলত একটা সিভিয়ার ডিপ্রেশন বা সিজিওফ্রেনিয়া যে কোনো একটা সমস্যার কারণে তো তার এই সমস্যাটা হয়েছে। যখন হুম, যে হুম, এটা বুঝতে পারবে যে এই মানুষগুলো আমার আপনজন, এরা আমাকে ভালোবাসে, আমাকে ফিল করে, আমাকে ভ্যালু দেয়, হ্যাঁ, তখন তার হুম, ভিতরে কিন্তু আস্তে আস্তে একটা চেঞ্জ তৈরি হবে এবং সেও মনে করবে হুম, যে না আমাকে ভালো হইতে হবে, বা তার ভিতরে একটা তাড়না হবে যে সুস্থ হওয়ার একটা, মানে তার ভিতরে একটা তাড়না তৈরি হবে। এই জন্য হুম, অবশ্যই হুম। পরিবারকে 100% সাপোর্টিভ হতে হবে। ওকে, থ্যাংক ইউ ডক্টর। আপনার মূল্যবান সময় এবং আপনার মূল্যবান ইনফরমেশন শেয়ার করার জন্য আমাদের সঙ্গে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিটের পক্ষে। থ্যাংক ইউ। যারা আমাদেরকে শুনছেন, আপনাদের জন্য আমাদের এই যে কটার্ড সিনড্রোম এটি নিয়ে আলোচনা করার একটি বড় উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এই রোগটি সম্বন্ধে সচেতন হই এবং এই সচেতনতার পরিধি আমাদের বিভিন্ন কার্যক্রমে, আলাপ আলোচনায় এবং সায়েন্টিফিক আলোচনায়, মূলত সায়েন্টিফিক আলোচনায়, এবং যারা মেন্টাল হেলথ প্র্যাকটিশনার্স আছেন, যারা সিজোফ্রেনিয়া নিয়ে কাজ করেন কিংবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এমডিডি নিয়ে কাজ করেন, ওনাদের একটু জাস্ট একটু ইনসাইট দেওয়া বা একটু চিন্তা করার জায়গা তৈরি করার একটা আমাদের একটা উদ্দেশ্য যে আপনি যেন যখন এ ধরনের ডিসঅর্ডারে ভোগা, স্পেশালি কটার্ড সিনড্রোমে ডিসঅর্ডারে ভোগা যখন কোনো ব্যক্তিকে পান, তখন এর ট্রিটমেন্ট যেন যথাযথভাবে এবং উপযুক্ত উপায়ে হয়, সেটি যেন আপনারা সচেতন থাকেন, সেটিও আমাদের একটি উদ্দেশ্য। আমি আপনারা যারা আমাদেরকে শুনছেন আবার সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।